ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন, এবং আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, বিএনপি কখনো তার কথার খেলাপ করে না। বিএনপি যেভাবে কথা বলেছিল, আপনি আপনি নিশ্চয়ই, আপনি সাক্ষী, আপনি নিজে টকশো করেন, আপনি করেছেন। বিএনপির যখন সংস্কার কমিটি হয়, বিএনপি কিন্তু প্রত্যেকটা কমিটির মিটিং এ অ্যাটেন্ড করেছে, যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়ার দিয়েছে, যেখানে যেখানে বলা দরকার যে এটা করলে পরবর্তীতে সংবিধানে সমস্যা হবে, এটা করলে পরবর্তীতে আমরা কাজ করতে পারবো না, এবং সবশেষে যেহেতু সংসদই মূল আলোচনার কেন্দ্রবিন্দু, সংসদ থেকেই বিল আকারে পাশ করা হয়, সেহেতু সংসদে আলোচনা করলে কিন্তু 2/3 মেজরিটির ভোটে এটা কিন্তু বানচাল হয়ে যেতে পারে। সবগুলো কিছু, আপনি যেমন গণভোটের কথা বলেছেন, বিএনপি প্রথমেই শুরুতেই গণভোট নিয়ে কথা বলেছিল। আমরা বলেছি বিভিন্ন জায়গায়, আমরাও তখন তো সংসদ ছিল না, আমরা বিভিন্ন টকশো গুলোতেও আপনাদের মাধ্যমে বলেছি যে এই গণভোট সংবিধানে নাই। এই গণভোট করার আগে আরেকটা গণভোট করতে হয়, যে এই গণভোটটা জনগণ করবে কি করবে না। তখন কিন্তু সংস্কার কমিটি নিজেদেরকে এত বেশি মূল্যবান মনে করেছিলেন, এত বেশি যে ওনারা যা বলেন এটাই মনে হয় আইন। ওনারা যে ইন্ট্রিম সরকার, এটা একটু মাঝখানে প্রশ্ন, এগুলো আপনারা বলেছেন কিন্তু সবশেষ যখন তারেক রহমান বলে দিলেন একবার যে গণভোটে হ্যাঁ ভোট দিন, তারপরে কি আর ওই কথাগুলোর কোনো ভ্যালিডিটি থাকে যে আপনারা এগুলো বলেছিলেন? নো, নো, অবশ্যই থাকে। আপনি একটা জিনিস বলেন, যে জিনিসটার ভিত্তিই নাই, যে জিনিসটা ভিত্তিহীন, আপনার, আমি যদি বলি যে আপনার জুলাই সনদে যে সিগনেচারটা নিয়েছিল বিএনপি, যে যে জুলাই সনদে সিগনেচার করেছিল, আপনি জানেন সেটা উইথ নোট অফ ডিসেন্ট। হুম। আর যেটা প্রকাশ করেছিল ইন্টারিম সরকার প্রধান, সেটা উইদাউট নোট অফ ডিসেন্ট। তো এই যে উইদাউট নোট অফ ডিসেন্ট বিএনপির সাথে সাথে বলেছিল। তারপরে যখন ওই সরকারের ছত্র ছায়ায় যখন আজকের বিরোধী দল বিভিন্ন ভাবে বলা শুরু করলো, প্রপাগান্ডা করা শুরু করলো, বিএনপি না ভোটের পক্ষে আছে, বিএনপি না ভোট চায়, এবং দেশে একটা অরাজকতা আবার পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছিল তারা, নির্বাচনটা যাতে ভেস্তে যায় না, যাতে না হতে পারে। সেই জন্য তখন বিএনপির প্রথমে আপনার নির্বাচন যে চিফ কোঅর্ডিনেটর নজরুল ইসলাম খান সাহেব, উনি প্রথমে বলেছিলেন হ্যাঁ হ্যাঁ ভোট দিতেই পারে, দিলে কোনো সমস্যা নেই। তখন তারা আবারও বলছিলেন যে না, উনি বলার কে। তারপরে মহাসচিব বললেন, সেখানেও বললেন উনি বলার কে। তখন আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলছেন হ্যাঁ ভোট দিলে দিবেন। ভোটটাই যেখানে অকেজো, আপনি ভোট দিলেই কি না দিলেই কি, আপনাকে তো বলাই হয়েছিল যে এই ভোটটা, এই গণভোটটা জনগণের, এই ভোটটা লিগ্যাল হবে না, যে হুম। না, জিনিসটা আপনার। মাননীয় প্রধানমন্ত্রী না ভোট দিলে দিবেন এটা তো কোথায় বললো, মানে আমি হয়তো মিস করে গেলাম কিনা, আমি তো বরঞ্চ আমি শুনলাম তো না মাননীয় ভোটের প্রধানমন্ত্রী কথা বললেন। বলিনি, আমি আচ্ছা। আমি হ্যাঁ ভোটের কথাই বলেছি, না ভোটের কথা বলিনি। উনি আচ্ছা। বলছে হ্যাঁ দিবেন, আপনারা হ্যাঁ ভোট দিবেন। তো ভোটটাই যেখানে অকেজো, আপনাকে আমি একটা কথা বলি, আমি যেখানে আপনার ডিসকোয়ালিফাই, সেখানে আপনি যত রকম কোয়ালিফাই আমাকে রিপোর্ট পেশ করেন না কেন, আমি তো অঙ্কুরেই ডিসকোয়ালিফাই, সেখানে আমি কোয়ালিফাই কিভাবে করি? এই জিনিসটা আমাদেরকে বুঝগম্য হতে হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে চারটা প্রশ্ন সমন্বিত। আপনি নিজেই বলেন চারটা প্রশ্ন সমন্বিত একটা আনসার কিভাবে সম্ভব, এবং একটার সাথে আরেকটা প্রশ্ন সাংঘর্ষিক, এবং জি। যে যে নীলোফার চৌধুরী মণি, আপনি খুবই যৌক্তিক আলোচনা করছেন কিন্তু এই আলোচনাটাই বিতর্কটা আমরা অনেক করে ফেলেছি, মানে একটু পুরনো আলোচনা। এটা নিয়ে আমরা অনেক, এবং মানুষ আসলে বুঝতে পারছে কিনা আমিও এই প্রশ্নটা বহুবার করেছি যে এটির আসলে যৌক্তিকতা কি, কিন্তু আমার প্রশ্নটা ওইখানেই যে মাননীয় প্রধানমন্ত্রী যখন একবার বলে ফেললেন, এত বিতর্ক, এত সমালোচনা বা অযৌক্তিক বিষয়বস্তু থাকা সত্ত্বেও, যে আপনারা আবেদন করলেন মানুষের কাছে গণভোটে হ্যাঁ ভোট দিন, মানে তখন যদি আপনারা সেখান থেকে সরে আসেন, গণভোটাধিকার বাতিল করেন, তখন তার ক্রেডিবিলিটি বা তার কথার গ্রহণযোগ্যতা, আস্থাহীনতা তৈরি আপনার হয় না? শোনেন, আপনার নির্বাচনী বক্তব্য এক জিনিস, সংসদের বিল পাস এক জিনিস। আমরা তাহলে নির্বাচনী নির্বাচন, বক্তব্যকে কম বিশ্বাস করব? নো, আমি ওটা বলছি না, আমি আমার কথাটা শোনেন। জি। নির্বাচনের বক্তব্যে আপনি আপনার ওই এনভায়রনমেন্টটাকে আপনি ধরতে পারেন, কিন্তু আপনার এনভায়রনমেন্ট কি আপনার আইনের মধ্যে যদি বিদ্ধ থাকে, তাহলে কি সেটা সম্ভব? সেটা যদি আইনে যদি আপনার ধরাবাঁধা থাকে, সেটা কি সম্ভব? তো একজন মানুষের চেয়ে কিন্তু আপনার একটা আইনের বেশি কার্যকারিতা। আইন মানুষের সমন্বয়ে হয়, কিন্তু সমস্ত মানুষের, ম্যাক্সিমাম মানুষের সমন্বয় আইনটা হয়, 2/3 মেজরিটির সমন্বয়ে আইনটা হয়। ওই হাভোট দেওয়ার সঙ্গে এই আপনার গণরায় পাশ হওয়ার মধ্যে কোনো যুক্তিকতা নাই। যে ভোটটা একটা এক্সট্রা কাগজ বই কিছুই ছিল না সেই দিন। হুম। আমি আবারও বলছি এই কথাটা, কারণ
একটা ওই সময়ে নির্বাচনটা ভীষণ দরকার। নির্বাচনটাকে সাকসেসফুল করার জন্য, নির্বাচনে জনগণকে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে নির্বাচনে এসে ভোট দেওয়ার জন্য আপনার মনে করেন যদি এক্সট্রা কোনো কাগজে কেউ যদি কিছু কোনো আপনার সিল দেয়, আপনার সেটা আপনি মনে করেন আপনার একজন মেয়র হবে, আপনার দুইটা মেয়রের কাগজ দিতে পারে, তো একটা মেয়রের কাগজ তো এমনিই আগেই আপনার কে লিগ্যাল, দল থেকে কাকে মনোনয়ন দেওয়া হয়েছে কি হয় না ওটা তো এমনি আগে আপনার বাচ্চা যাবে। সো এইখানে আইনটাকে আপনাকে ধরতে হবে। আইনের ঊর্ধ্বে মাননীয় প্রধানমন্ত্রী না, আইনের ঊর্ধ্বে আপনি না, আইনের ঊর্ধ্বে আমি না, আমরা কেউই আইনের ঊর্ধ্বে না। আইনটাকে যদি এখানে কোনো চেঞ্জ আনতে হয় তাহলে আইনটাকে 2/3 মেজরিটি দিয়ে আইনটাকে চেঞ্জ করতে হবে, তাহলে সংশোধনী তো আনতে টু হবে। থার্ড মেজরিটি মানে আবারও কি একটা স্বৈরাচার হবার প্রক্রিয়া থাকবে না তো? মানে যেহেতু বিএনপি রয়ে গেছে, তারা যা বলবে তাই বাস্তবায়ন করতে পারে সংসদে, যেমনটি আসলে আওয়ামী লীগ পারতো। বিএনপি যা বলবে তা বাস্তবায়ন করতে পারবে, কিন্তু বিএনপি তো তা করবে না, করবে না বলেই কিন্তু এত কথার সূত্রপাত হচ্ছে। নইলে আপনার মনে করেন যে বিএনপির তো লাভ আছে, জুলাই সনদ সম্পূর্ণরূপে হইলে বিএনপি এখন ক্ষমতায় আছে, বিএনপির লাভ থাকবে না। কিন্তু জুলাই সনদটা পুরাপুরি, আর রাষ্ট্রীয় সংবিধান আলাদা জিনিস। রাষ্ট্রীয় সংবিধানকে কাটাছেঁড়া করে এমন কিছু করা যাবে না, সেটার সাথে সংযোজিত হতে পারে, যেটা হচ্ছে এখন 133টা আপনার অধ্যাদেশ কাজে লাগাচ্ছে যেখানে যেখানে, সেটা হচ্ছে। কিন্তু জুলাই সনদের যে গণরায়টা কোনো সংবিধানের মধ্যে এটা আপনার যায় না, এটা সংবিধানের একদম সাংঘর্ষিক সংবিধান থেকে। সো সেইখানে কিছু করতে গেলে চোখ বন্ধ করে আগে সিল মারতে হবে, 2/3 মেজরিটি আনতে হবে। 2/3 মেজরিটি বিএনপি আনবে কিনা, সংবিধান বিএনপি সারা জীবন ক্ষমতায় থাকবে না, সংবিধান একদিন বিএনপিরও খুব কাজে লাগবে, যেটা বিগত দিনে কাজে লেগেছিল সেই সময় স্বৈরাচার কিন্তু সেটা আমলে নেয় না, যা খুশি তাই করেছে। সো এখনো যদি আগামী দিনে এরকম হয় যা খুশি তা তো বিএনপি করতে পারবে না, করা যাবে না, করা গেলে তো সেই আমরাও তো ফ্যাসিস্টের মতোই হয়ে যাই। জি, সেখানে অনেকগুলো প্রশ্ন আছে আসলে, আপনারাও ফ্যাসিস্টের মতো হয়ে যান কিনা সেটা নিয়ে আমরা একটু আসি, মানে অধ্যাদেশগুলো যেভাবে পাশ হচ্ছে বা হচ্ছে না, সেগুলো নিয়ে একটু কথা বলবো। কিন্তু একটু নির্বাচন প্রসঙ্গগুলো আপনি আনছিলেন সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছ থেকে যাবার আগে আমি 1 মিনিট নীলোফার চৌধুরী মনি, আপনি যদি আমাকে একটু একটু স্পষ্ট করে দেন, তারপরে এই প্রসঙ্গটা নিয়ে আমি সালাউদ্দিন আইয়ুবীর কাছে শুনবো, যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সংসদে যেটি বললেন, যেটির কথা আবার সংসদের বাইরে সংবাদ সম্মেলনে জামাতের আমির একরকম সমালোচনা করে বললেন যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যেটি বলেছেন, জুলাই আন্দোলনে ছাত্র জনতার সাথে আমরা সবাই ছিলাম, ট্রফি আমরা কারো কাছে নিতে যাই নাই, ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেন তারেক রহমানকে ট্রফি দিয়ে আসছেন। এই ট্রফিটা আসলে কি?